জানি না, কিভাবে করবো সেটাও জানি না। ঠিক আছে, এই জিনিসটা যেন না থাকে সেজন্যই আমাদের এই সেমিনারগুলো আমরা এখানে টাইমগুলো দিচ্ছি। সো ইউ হ্যাভ নো আইডিয়া হোয়াট ইউ আর ডুইং অ্যান্ড ওয়াই। বুঝছেন আপনারা? কি করবো কেন করবো কিছুই জানি না, আমাদের পক্ষে কিছু করা সম্ভব না। আপনার ডিসিশন আপনাকে নিতে হবে, আপনি কোথায় কোর্স করবেন না, কোথায় কি করবেন, কি শিখবেন, আদৌ কিছু করবেন কিনা, সবই আপনার উপর ডিপেন্ড করছে। সো এই তিনটা জিনিস একটু দেখেন। আচ্ছা, এরপর হচ্ছে আসল জিনিস প্রফেশনালিজম আর প্রফেশনাল। আমার যে প্রথম টপিকটা ছিল বা টপিক যেটা ছিল প্রফেশনাল আর প্রফেশনালিজমের মধ্যে একটা নতুন পয়েন্ট যুক্ত হয়েছে, স্কেল ইউর নেটওয়ার্ক। যেটা আমি সকালবেলা বললাম যে আমি যা পারি সেটা আমার আইডি জানাতে হবে, আমার গ্রুপটা বড় করতে হবে। আমরা যেমন এখন এই ফ্রিল্যান্সিং হবে কথা চিন্তা করতেছি, 5-6 জন একসাথে কাজ করবে, যেটা বললেন যে একজনের কমিউনিকেশন ভালো বাকি আপনার কাজ করতেছে। আমার নেটওয়ার্কটা বাড়াইতে হবে, নেটওয়ার্ক বাড়াইলে কখনোই লস হবে না, ঠিক আছে, আলটিমেটলি লাভ হবে। সকালে তো বললাম যে আমি গ্রাফিক্সের কাজ পাই না, আমার পাশে যদি বলতো না সে গ্রাফিক্স পাই, আমি কিন্তু কাছ থেকে তাকে দিতে পারতাম বা প্রোভাইড করতে পারতাম। সো হাইড করার কোনো কিছু নেই, যে যা জানেন সবাইকে শিখান, নিজেও শিখেন, আর নেটওয়ার্ক বড় করে। আচ্ছা, এখন আমরা দেখবো যে কিছু জিনিস আমাদের মেনটেন করা উচিত প্রফেশনাল হইতে হইলে। প্রফেশনাল যেমন এখন কিন্তু ফেসবুকটা বেশ পাওয়ারফুল একটা জিনিস, আমি আজকে কিছু কথা ফেসবুক নিয়ে বলবো। এখন আপনি ছোটখাটো কাজে হয়তো বা ক্লায়েন্ট আপনার ব্যাকগ্রাউন্ড টেস্ট করবে না বা জানতে চাবে না, বাট আপনি যখন বড় কাজ নেবেন $2-3,000 দিবেন, তখন কিন্তু ক্লায়েন্ট আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্সের পাশাপাশি আপনি কেমন কি আপনার টাইম ডেলিভারি কেমন সব জানতে চাইতে পারে। বা এখন তো নর্মালি যে কোনো ক্লায়েন্ট ফেসবুকে অ্যাড করে ফেলতে, কারণ অনলাইনে দেখতে চাই। কারণ ফেসবুকে কিন্তু আমরা নর্মালি আমার যে মেইন প্রোফাইল সেখান থেকে আমি কোনো ফেক কিছু দিই না, আমি যদি আসলে বাইরে যাই তাহলে বলে দিই বাইরে। এগুলো ক্লায়েন্টের অ্যাসুরেন্স চাই যে তুমি একটা কাজের মাঝখানে 2 সপ্তাহ নাই, তোমাকে আসলে জ্বর হয়েছিল, তুমি মানে ফেসবুকে স্ট্যাটাস দিলাম যে আমি ঘুরতে গেছি ঘুরে, ক্লায়েন্টকে বললাম আমি অসুস্থ। এই জিনিসগুলো ক্লায়েন্ট চালাক হচ্ছে, আমরা যত বুঝে বের করি ক্লায়েন্টরা বুঝে বের করে, ঠিক আছে। তো ক্লায়েন্ট ইদানিং কিন্তু ফেসবুকে চায়, মেসেঞ্জারে সাউন্ড বলবো ইনস্ট্যান্ট মেসেঞ্জারে অ্যাড করে দিতে, ওইটার পাশাপাশি ক্লায়েন্ট ফেসবুকে অ্যাড করে। তো যখন আমাকে ফেসবুকে অ্যাড করে, আর ফেসবুকে এখন বেশ পাওয়ারফুল একটা মাধ্যম, তো তখন ফেসবুকে আমার প্রোফাইলটা একটু ভালো হওয়া দরকার। আমার প্রোফাইল যদি এরকম হয় দেখি ইমপ্রেশন ভালো আনে, কখনোই ভালো আনবে না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। দেখ এইটা যদি আমার প্রোফাইল পিকচার হয়, জিনিসটা কি ভালো? কোনো একজন অন্ধকার মানুষ কি করতেছে এখানে, এই জিনিসগুলো এখানে কোশ্চেন মার্ক দেওয়া আছে, সেটা কেন দেওয়া বলতেছি, সেটা হচ্ছে তার অ্যাক্টিভিটিস গল্প, তার মুভি, কোল্ড প্লে মিউজিক লাইক করে, এগুলো কি মানে এখানে যদি একবারও লেখা থাকতো আমি বিএসসি প্রোগ্রামার বা এরকম কিছু, ক্লায়েন্ট কিন্তু বেশ পছন্দ করতো জিনিসটা বা একটু কনফিডেন্ট ফিল করতো। তো এই প্রোফাইল, এটা আমার এইখানে প্রোফাইল হোক বা ফ্রিল্যান্সার ওইখানে প্রোফাইল হোক, যেখানেই আমার প্রোফাইলটা হোক, প্রোফাইলটা ভালো হইতে হবে। এই ধরনের হাবিজাবি প্রোফাইল দিয়ে আসলে তুমি গল্ফ খেলতে পছন্দ করো, এটা তো আমার জন্য আসলে ম্যান্ডেটরি কিছু না। তো আপনি লিখেন আপনি গল্ফ খেলেন, আপনি এক্সট্রা অ্যাক্টিভিটি গল্ফ, তার পাশাপাশি লিখেন আপনি কি কাজ করেন। এইটা হচ্ছে একটা ভালো সমস্যা যে আননেসেসারি বিভিন্ন জিনিসে আপনাকে ট্যাগ করা, এটা কিন্তু একটা সমস্যা। ওইখানে মানে দেখেন আমাকে যদি চার্জ দেওয়া হয়, আমার সাথে যদি এই ছবিগুলো আসে, আমি তোমার সাথে রিলেটেড না, তাই না? রিলেটেড কোনো জিনিসের সাথে যেমন নিজেকে ট্যাগ করে না, কেউ যদি ট্যাগ করে সেটা রিমুভ করে, প্লাস তাকে একটা ওয়ার্নিং দেন, দেন তাকে ফ্রেন্ডের সাথে রিমুভ করে দেন, কোনো দরকার নেই। ওকে, বাংলায় নাম লেখার দরকার নেই, আপনি বাংলায় পাশে লিখতে পারেন, বাট আর এরকম একজন বসে বন্দুকের গুলি মারতেছে এই ধরনের কোনো ছবি আসলে দরকার নেই, ঠিক আছে। বাংলা নামটা একটু অ্যাভয়েড করতে পারলে ভালো, এগুলো কিন্তু ফ্যাক্ট, ঠিক আছে। আপনি বড় প্রজেক্টে যাবেন, ক্লায়েন্ট দেখলে খোঁজ খবর নিবে, আর ফেসবুকে আসবে এখন। আচ্ছা আচ্ছা, এটা আমি অমিভার একটা স্লাইড ইউজ করতেছি, সেটা লাস্টে লেখা আছে এখানে, তিনি বাংলা পছন্দ করেন। আচ্ছা, এই জিনিস অনেক সময় আমরা শর্টকাটটা লিখি, ক্লায়েন্টের সাথে এত শর্টকাট লেখা উচিত না। HRU, হাউ আর ইউ, এত শর্টকাট ক্লায়েন্টের দরকার নেই, সেটা তোমার দোস্ত না, তাই না? তো মিনিমাম জিনিস মেনটেন করা উচিত। ইউটা হয়তো আজকে আমরা সবাই শর্ট লিখি, সেটা ঠিক আছে, বাট বাকিগুলো বড় করে লেখা উচিত ছিল। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমি আমার দোস্তের সাথে বলতে পারি কি লিখি খবর, ক্লায়েন্টের সাথে বলতে পারি না। আরেকটা হচ্ছে ক্যাপসলকে লেখা, এটা খুবই জঘন্য একটা কাজ। ক্যাপসলকে ইংলিশ মিনিং হচ্ছে যে আমি যদি খুব বিরক্ত থাকি বা রেগে থাকি তখন আমি ক্যাপসলকে লিখি, তো এই জিনিসটা অ্যাভয়েড করতে হবে। আচ্ছা, এখন এক্সপার্ট হইতে হলে আসলে আমরা অনেকে বললাম যে এক্সপার্ট হও, সবাই মিলে এক্সপার্ট হই, আসেন। এক্সপার্ট হইতে হলে আসলে কি করতে হবে? একটা হচ্ছে টিম ওয়ার্ক, টিম ওয়ার্কের মধ্যে আছে শেয়ার, আন্ডারস্ট্যান্ড, রেসপেক্ট, সারেন্ডার। একটু করে সবগুলোর কথা বলি। শেয়ার হচ্ছে, শেয়ারটা যেটা বললাম আমরা সবাই কিছু, আমি যা পারি সেটা একজনের সাথে শেয়ার করবো, আর একজন যেটা পারে সেটা আমার সাথে শেয়ার করবে। আন্ডারস্ট্যান্ড,
আমি যদি কোনো টিমে কাজ করি, আমার টিমমেট যেমন বুঝতে হবে না, আমার ক্লায়েন্টের প্রজেক্ট যেমন বুঝবো, বাট আমার টিমমেটও যেমন বুঝতে হবে। আমি কারোর উপর জোর করে কিছু চাপাইতে পারবো না, বা হয়তো এমন হতে পারে যে সে আমার টিমমেটের সাথে একটা পোর্শন দেওয়া ছিল সেটা একদিনে করে দেবে, হয়তো পারে না এটা। আমার যদি আমার কাছে আগে হয়ে যান, তার সাথে বসে তাকে ডিসকাস করি, একটু বসি, হেল্পফুল মাইন্ডে হতে হবে, দেয়ার ইজ রেসপেক্ট। বাট আমি সব পারি, কিছুই পারিস না। আমার টিমমেটের প্রতি অবশ্যই, এটা যে কোনো কোম্পানিতে হোক বা নিজের টিম হোক, নিজের কোম্পানি হোক, আমার সাথে যারা কাজ করবে, ইভেন আমি যদি একটা কোম্পানি সিইও হই, আমার এমপ্লয়ীদের সাথে আমার যে প্রোগ্রামার তাদের প্রতি আমার রেসপেক্ট থাকতে হবে, আদারওয়াইজ তারা কেন আমাদের কাজ করবে? আমি নিশ্চয়ই এখানে ওই দিন মজুর বা রাত মজুর বা মাটি কাটার লোক নিয়ে বসি নাই, তাই না? তো তাদের প্রতি আমার রেসপেক্ট থাকতে হবে। আরেকটা হচ্ছে সারেন্ডার। আমি এই জিনিস কোনো ভাবার কোনো দরকার নেই। কারো ভালো কথা আর যেটা বুঝে না সেটা স্বীকার করে, আমি বুঝি নাই সেটা বলে কোনো সমস্যা নেই, সারেন্ডার করতে হবে। একটা মানে সকালের সেশনে একটা শব্দ ছিল ইথিক্স। ভালো মানুষ হইতে হবে, ফ্রিল্যান্সার হতে হলে ভালো মানুষ হইতে হবে। মাইল মাইল দূরের ক্লায়েন্টের কাজ আমরা করে দেবো, ওদের এক্সেস নিবো, এফটিপি সার্ভার এক্সেস নিবো, ইমেল অ্যাড্রেস অনেক সময় পাই, অনেক কিছু আমাদের এক্সেস দেওয়া হয়। তো ফ্রিল্যান্সারের পাশাপাশি ভালো মানুষ হইতে হবে। এই চারটা পয়েন্ট কি মোটামুটি জাস্ট বুঝাই, তারপর আমরা কিছু কথাবার্তা বললাম। আর আলটিমেট কথা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টে আমরা মানি চাই, সেই মানি নিয়ে কোনো টেনশন করার কিছু নেই। আমরা সবাই টাকা আনতেছি, আপনার টাকাও আসবে। কিভাবে আসবে সেটার উপর আমরা আলাদা সেশন নিয়ে নিচ্ছি। আর হচ্ছে এই জিনিসটা, এরা সবাই সাগর প্রায় লাফাই দিচ্ছে, ব্যাপার কি? টাকা পয়সা বেশি আসবে চলছে, কি হতে পারে? কেউ কিছু বলবেন? সরি, সুনামি আসতেছে না মনে হচ্ছে না। সাকসেস, আরো কিছু আইডিয়া? ভেরি গুড। আর ওকে, রিক্রিয়েশন, ভেরি গুড। আমি আরো 1-1.5 বছর আগে, আরো বেশি 2-2.5 বছর আগে, সময় তাড়াতাড়ি যায়, আমার ক্লায়েন্ট আমাকে জিজ্ঞাসা করছিল যে না তুমি টাকা পয়সা তো আর্ন করো, আর্ন করে কি করো? আমি অ্যান্সারে দিতে থেমে গেছিলাম। আচ্ছা তাই না, আসলে কেন টাকা দিয়ে কি করি? আচ্ছা আপনি সামনে আসছেন, একটু বলেন তো, ধরেন আপনার যদি এখন মান্থলি স্যালারি 50,000 টাকা হয়, কি করবেন? বসেন বসেন, বসে বসেন। ধরেন এখন থেকে আপনি জব পেয়ে গেলেন, ফিক্স জব, আপনার মান্থলি ইনকাম 50,000 টাকা, আপনি কি করবেন? কি খরচ করবেন সেটা বলেন তো। পড়ালেখার জন্য 50,000 টাকা, নেক্সট মান্থ আবার 50,000 যোগ হবে। আমরা টাকা খরচ করতে পারি না, ঠিক আছে, এটা বললাম, এটা কিন্তু সত্যি কথা। আমাদের টাকা খরচ করতে জানতে হবে, তাই না? আপনি কিন্তু বলতে পারতেছেন না পড়ালেখার জন্য খরচ করবে, কোনো খরচ দিল? পড়ালেখার জন্য কত খরচ করবে? টাকা খরচ করতে পারতে হবে। সো আমাকে যখন আমার ক্লায়েন্ট বলছিল যে হ্যাঁ তুমি টাকা পয়সা দিয়ে কি করো, আমি আসলে চিন্তা করছিলাম। এখন আমি অনেক কিছু করি। এখন এই যে আমি এখানে এই গল্পটা করতেছি, এটা কিন্তু আড্ডা, এটা তো আমি মজা পাচ্ছি। আপনার কোনো বেনিফিট নেই আমার, তাই না? আমি বাসায় বসে কাজ করতে বা অফিস থেকে আমার কিন্তু কিছু ডলার আসতো, তাতে করে আমি এটা করতেছি, কেন মজা করছি, এটাতে কাজ করতেছি, মুভি দেখি, আমার কিছু করি, গেমসও খেলি। আমার গেমস খেলার ভালো জিনিস কথা আছে, সবই আছে। এই বছর এই শীতের সিজনে আমি নিজের এলাকা ছেড়ে বেড়াইতে গেছি, কয়জন আমার বন্ধু আশের পাখি দিতে হয়েছে। তারপরে এই নতুন একটা রেস্টুরেন্ট, মানে এই 3 মাসের মধ্যে 10 মাইলটা খাইতে গেছেন কিনা কোথাও? এটাতে আমি ব্যস্ত লোক আছি, এর মধ্যে আমি 10 মাইলটা সেন্ট মার্টিন গেছি একদিনের জন্য। পয়লা বৈশাখের দিন গ্রামে গিয়ে থাকছি, মশারি নিয়ে দেয় না, সেই জন্য দেখো মশার আমার পাখিরা কেউ ঘুমাইতে পারে না। আমি তো কোনো চ্যান্স ছিল না, আমি ঘুমাই গেছি। আমি সকালবেলা উঠছি, সবাই থেকে আমার দিকে বলি তারা টাকা দিচ্ছে, মশারি আমার নয় আবার নিজে ঘুমাইত, আমরা শুরু করে দিচ্ছি। আমার মতো হইল যে একটাই কিন্তু জীবন, এবং এটা করলে কিন্তু আপনার ইয়া থাকবে, কিন্তু আপনি অনেকভাবে আপনি যদি জীবনটাকে এনজয় করেন তাহলে আপনার সমস্ত কাজে আগ্রহ ওটাও বলতে যাচ্ছে লাভ কিছু একটা করতে হবে, টেক কেয়ার অফ ইয়োরসেলফ। আমরা তো লাভের চাচ্ছেন না, আমরা তো লাভের চাচ্ছেন না, একটাই জীবন, কোনো কিছু বিশ্বাস নাই, আমরা তো সবাই এখান থেকে ভালো যেতে পারবো, এটারই কোনো গ্যারান্টি নেই। সবসময় খুব দরকার, বিশেষ করে ফ্রিল্যান্সিং করতে বেশি দরকার। ফ্রিল্যান্সিং এর একটা খারাপ দিক আমরা এখনো বলি না, সেটা কি, সেটা হচ্ছে এক ধরনের লোনলিনেস। আপনি বাসায় একবার মধ্যে কাজ করেন, অফিসে আসলে তো অফিসে আছে
কলিগের সঙ্গে একটু ঝগড়া হয়, তাই না? অথবা একটা ইয়া থাকে, অথবা কলিগ একটা কিছু করতেছে, দেখলাম ওর কাছে পেয়ে আসলো, আজকে ঠিক আছে ভাবিয়ে হয়ে যাবে, ব্যাপারটা থাকে না? এটা তো ফ্রিল্যান্সিং এ নাই, আছে? সেই জন্য আপনাকে কিন্তু এই জিনিসগুলো আপনাকে মুভি যে বললাম আছে, সিনেমা হলে গিয়ে দেখেন নাই, বাসায় বসে ভালো তিনটা সিনেমা দেখছেন কিনা, এটা বলেন। করতে হবে ঠিক আছে। আমাদের থেকে আমাদের পড়ালেখার সিস্টেমের মধ্যে একটা ঝামেলা আছে, আমাদের থেকে স্বাভাবিক করতে পড়ালেখা